সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং পুরো 1 ঘন্টার এই আয়োজনে আমরা বরাবরের মতোই এনেছি নতুন একটা বিষয় এবং আমার বেশ শান্তি লাগছে এমন একটা বিষয় নিয়ে আড্ডা দিতে পারবো, কারণ আজকের বিষয়টাই হলো শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া। শহুরে জীবন আমি বরাবরই বলে এসেছি আমার কাছে ভীষণ যান্ত্রিক লাগে এবং মানুষের ব্যস্ততা এত বেড়েছে, প্রতিযোগিতা এত বেড়েছে এবং জীবন নির্মাণে মানুষ আসলে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে সেখান থেকে দেখা যায় যে একটুখানি প্রকৃতির ছোঁয়া যেন পাওয়া হয় না বললেই হয়। কিন্তু শহুরে জীবনে একেবারে যে প্রকৃতি নেই তাও কিন্তু নয়, তাই না? শহুরে জীবনে নগরায়নের সাথে প্রকৃতিকেও কোনো না কোনোভাবে সেটার ব্যালেন্স করার জন্য আশেপাশে রাখা হয় এবং শহর থেকে খানিকটা দূরে আশেপাশে যদি একটু যাওয়া যায় এখনও কিন্তু প্রকৃতি খুঁজে পাওয়া যায়। এই শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির স্বাদ আপনি নিতে কোথায় যান, কিভাবে আসলে সময় কাটান, সবকিছুর গল্প হবে অবশ্যই এবং পুরো 1 ঘন্টা জুড়ে গল্প করবার জন্য আমার সাথে এসেছেন দুজন বন্ধু। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে একজন আছেন, তিনি মোসাম্মদ উম্মে কুলসুম, তিনি একজন গৃহিণী এবং আমি জানি যে তিনি শুধু গৃহিণী নন, তিনি একাধারে একজন ছাত্রীও বটে এখনকার সময়ে এবং তিনি একসাথে নিজেকে আসলে কর্মক্ষম রাখার জন্য নানান রকম কোর্সের সাথেও আছেন, অনেকগুলো স্কিল ট্রেনিং এর ভেতরে আছেন। উম্মে কুলসুম আপু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। স্বাগত নেক্সাস টেলিভিশনকে, লেডিস ক্লাবে। আসসালামু আলাইকুম, আমি উম্মে কুলসুম। জি, আজকে এসেছেন আপনার গল্প শুনবো অবশ্যই। আর তার পাশে আছেন আরেকজন ভীষণ মিষ্টি, ফাগুনের সাজে সেজে এসেছেন। এখনো মাঘ মাস শেষ হয়নি কিন্তু ফাগুন এই তো আশি করে এসেই পড়বে আর কিছুদিন পরে। আপনাকে দেখে আমিও ভীষণ খুশি। তৃপ্তি রানী বাড়ুই, তিনি একজন লেখক এবং রন্ধনশিল্পী। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপু আপনাকে, এবং তার সাথে বলছি যে এইখানে এই প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি লেখিকা, পাশাপাশি রন্ধনশিল্পী এবং একজন আবৃত্তি শিল্পী। দুটোই হাতের কাজ, একটা গলার কাজ। ঠিক আছে। আর যেহেতু আপনি বলছেন ফাগুনের সাজ, একটু বলে নিচ্ছি, আজ আমাদের সরস্বতী পূজা, তাই তো? আমার এটা বলার কথা ছিল, আপনি আমার হয়ে বলে নিলেন। এবং সরস্বতী পুজোয় আপনারা হলো সাদা লাল পরেন বেশিরভাগ দিনে এবং ফাগুনের রংগুলো আসে, তো এই জন্যই সাদা লাল পরলে আমার আরো আগে মনে পড়ে যেত। অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে এটা জানাবার জন্য। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সাথে আমাদের যারাই সনাতন ধর্মাবলম্বী আছেন, যারা আজ পালন করছেন সরস্বতী পুজোর এই দিনটা, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই এবং শিক্ষা, জ্ঞান এবং সুন্দর পরিমার্জিত এবং সুন্দর একটি পরিচালিত জীবন যাতে আপনারা কাটাতে পারেন। সরস্বতী পুজোর যত রকম মূল উদ্দেশ্য আছে সবকিছু যাতে সাধন হয় সেই প্রত্যাশাই করছি। অবশ্যই ঠিকঠাকই তো বললাম, সরস্বতী পুজোয় আপনারা শিক্ষা, জ্ঞান এই তো আমরা চাই। বিদ্যা দেবীর অর্চনা। একটু সেখান থেকে আসি তো, সরস্বতী পুজোয় কি করা হয়, কি করেন, আজকে কি করা হলো? সেটা হচ্ছে মন্দিরে গিয়েছি পরিবারের 2 ছেলে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে। যেহেতু আমি পুরান ঢাকাতে থাকি, লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম, সেখানে অঞ্জলি নিয়েছি সবাই মিলে উপোস থেকে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখনো উপোস আছেন? না না, আচ্ছা তাহলে ঠিক আছে। ওই প্রসাদ গ্রহণ করে উপোসটা ভাঙা হয়। আচ্ছা আচ্ছা, আর এই দিনটাতে আসলে বাচ্চারা লেখাপড়া করে না আমাদের মধ্যে, তো দিনটা ভালোভাবে ঈদের মতো আমরা ঈদের দিন পড়ি না, কোনোভাবেই পড়ানো যাবে না। হচ্ছে যে এখান থেকে বেরিয়ে আমি যাব হচ্ছে জগন্নাথ হলে। আমার হাজবেন্ড যেহেতু ফার্মাসিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, ওর ডিপার্টমেন্টের থেকে খুব দারুণভাবে পূজা উদযাপন করা হয়। সেখানে অনেকটা সময় কাটাবো পরিবার নিয়ে। বাহ, চমৎকার। কিন্তু এবং আমি শুনেছি পুরান ঢাকা অন্যরকম রঙে সেজে ওঠে পুজোর সময়গুলোতে। অবশ্যই, কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে মূলত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেটা হয় জগন্নাথ হলে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে করা হয়, তো ওটা খুবই অন্যরকম হয়। চমৎকার। তাহলে ইউনিভার্সিটিগুলোতেও দেখার মতো একটা দিন আছে, প্রতি বছরই হয়। চমৎকার চমৎকার। আমি আসলে দেখা যায় কি উৎসবের দিনগুলোতে আমার জীবন কিভাবে কাটে, আমি যে টেলিভিশনে, রেডিওতে, এখানে ওখানে আপনাদের সাথে গল্প করি, সো উৎসব যেখানে হয় এবং যেখানে সাজগোজ করানো হয় ওই সাজটা আমি মিস করে ফেলি। এটা আমার একটা অপ্রাপ্তি রয়ে গেছে, এই শুনে শুনে স্বাদ নিচ্ছি আসলে। অনেক ধন্যবাদ। আমি একটু আসি উম্মে কুলসুম আপুর কাছে এবং জানতে চাই যে এই সময় এসেও আমি শুনেছি আপনার সাথে আমার যখন আগে আলাপ হচ্ছিল যে আপনার সেই ক্লাস 7-এ বিয়ে হয়ে গেছে এবং এখন আপনি গতকালকে আপনার মাস্টার্সের এক্সাম ছিল, তো আপনি এখনো মাস্টার্স কমপ্লিট করছেন এবং সেই ক্লাস 7-এ বিয়ে হবার পরে এখন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। এই জীবনটা কেমন এবং এই জীবনটা কিভাবে আসা হলো? এই জীবনটা সব থেকে যার অবদান আছে সে হচ্ছে আমার হাজব্যান্ড।
সে যদি আমাকে সাপোর্ট না করতো কখনোই আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। মানে সে হাজবেন্ড হিসেবে এতটাই ভালো যাতে 100-এর মধ্যে 100 দেওয়া যায়। নজর লেগে যাবে তো এত বললে। না আসলে খুবই ভালো মানুষ একজন। সে আমার এত ছোটতে বিয়ে হয়েছে, তারপরেও সে একটা গাছকে যেমন সে লালন পালন করে মানুষ বড় করে, ঠিক তেমন তার কোনো কমতি রাখে নাই সে আমার প্রতি। যে আমি যখন যেটা আমি করতে চাইছি খুবই সে সব সময় আমার পিছনে মানে সাপোর্টিং, কেয়ারিং সব সময়। এমনকি আমার 2টা বাচ্চাও আছে, এই বড় ছেলে আমার ক্লাস 5-এ পড়ে আর ছোটটা নার্সারিতে পড়ে। তারপরও এত দূর আসা। 2টো সন্তান নিয়েও এখনো মাস্টার্সটা কমপ্লিট করছেন, মাঝে কি পড়াশোনার কোনো বিরতি তো ছিল তাই না? না 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 বিরতি ছিল না, আমার বিরতি ছিল না, একদম রানিং স্টুডেন্ট। বাহ, পুরোটা সময় পড়ে যাচ্ছে। সে ক্লাস 7 থেকে তাহলে এই পর্যন্ত টানা পড়াশোনা চলছে এবং মাস্টার্স আর কতদিনে শেষ হয়ে যাবে? এই তো শেষ, এই তো এবার ফাইনাল ইয়ার চলছে। বাহ, চমৎকার তো, চমৎকার। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক নারীরা যারা কিনা অল্প সময় বিয়ে হয়েছে, এবং বাংলাদেশের যদি পেছনে যাই, বাংলাদেশের হিস্ট্রিটা একটু ঘাঁটি, বাল্য বিবাহ হচ্ছে এবং অথবা ছোট বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে। 18ও কিন্তু ছোট, 18 যদিও বিবাহ উপযোগী বয়স, তারপরও আমি বলবো 18 তো পড়াশোনা শেষ হয় না, 18 আসলে একটা ছোট মেয়েদের জন্য, সেটাও খুব কম। তো তারপরে পড়াশোনাটা যদি স্বামী দায়িত্ব না নেন তো অনেক ক্ষেত্রে পড়াশোনাটা চালিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে যায়। সরস্বতী পুজোর এই দিনে আমরা সবার কাছে এটাই চাইবো যে একটা ছোট্ট ফুলের কুড়ি যারা পড়াশোনার মাধ্যমে আরো বিকশিত হতে পারেন, স্বামী হিসেবে হোক, বাবা হিসেবে হোক, বা পরিবারের যে কোনো সদস্য আপনি হন না কেন, নারীদের পড়াশোনা কিন্তু দরকার এবং তাদের এই জায়গাটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা আসলে ভীষণ দরকার। তো আপুর হাজব্যান্ড যিনি, তাকে স্বাগত, অনেক অনেক অভিনন্দন দিতে চাই যে তিনি আসলেই চমৎকার একজন মানুষ। আমাদের এই সময়টাতে আপনারা জানেন যে জুমের আইডি, পাসওয়ার্ড, এই দুটো জিনিসই আপনারা আমাদের স্ক্রিনে কোনো না কোনো সময় পেয়ে যেতেই পারেন অথবা পেতেই থাকেন। এবং সাথে আমাদের সাথে বিভিন্ন সময় যুক্ত হওয়ার জন্য কিন্তু ফোনের নম্বরটাও আছে, সেটাও স্ক্রিনে পেয়ে যাবেন। আমাদের এই আয়োজন একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে তো অবশ্যই, সাথে ফেসবুক এবং ইউটিউবে নেক্সাস লাইফস্টাইল আমাদের ফেসবুক পেজ, নেক্সাস টেলিভিশন আমাদের ইউটিউব চ্যানেল, দুটো জায়গায় আমাদেরকে পেয়ে যাবেন। ক্যাপশনে সকল রকম ডিটেলসও পেয়ে যাবেন। আমরা এই পর্যায়ে আরেকটু আসি স্টুডিওতে, আরেকটু আসি এবং তৃপ্তি রানী বাড়ুই আপুর কাছে জানতে চাই রান্নাবান্নার শখ কোথা থেকে? আচ্ছা, আমার যখন বিয়ে হয় তখন একেবারে রান্নাবান্না কিছুই আমি পারি না। আর আমার যেহেতু জন্মগতভাবে ঢাকা শহর, তো বিয়ের পর চলে গেলাম। আপনার কি ছোট সময় বিয়ে না বড় বেলায় বিয়ে? না, আমার বিয়ে হয়েছে টোটালি মাত্র 19 পা দিয়েছি, তখন লেখাপড়া কমপ্লিট হয়নি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাত্র কমপ্লিট করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং রানিং, সেই সময়টা বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পর যেহেতু আমি ঢাকা শহরের মেয়ে, ঢাকা শহরের কালচার, গ্রামের কিন্তু একেবারেই কিচ্ছু বুঝি না। তো ওখানে গিয়ে লাকড়ির চুলা, পরিবেশ একেবারে ভিন্ন, এবং গোসল করাটাও পুকুরে সাঁতার জানি না, বুঝতেই পারছেন, একদম ভিন্ন প্রকৃতি আমার থেকে, এবং কারেন্ট ছিল না। সব কিছু মিলে এমন একটা পরিবেশ, সেখান থেকে তাল সামাল দিয়ে ওঠাটা আমার জন্য আসলে খুবই কষ্টের ছিল। তো যাই হোক, ওখানে আমি মাঝে মাঝে যেতাম, সবসময় যে আমাকে থাকতে হবে তা নয়। তো নিজের যখন আলাদা সংসার হলো, স্বামী, দেবর, ননদ সবাইকে নিয়ে, তো রান্না পারি না বলে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে। তো এই করতে করতেও আমার পড়াশোনাটা অফ হয়ে গেল। মানে অফ হওয়ার কারণ আমার হাজব্যান্ডের ব্যর্থতা বলবো না, অর্থাৎ একজনের ইনকামের উপরে যখন পুরোটা সংসার চলে তখন আর এটা হয়ে ওঠেনি। সেই সময় এই পরিস্থিতিটা ছিল না? ছিল, আমার জন্য ছিল। তো তখন বাধ্য হয়ে আমি ভোকেশনাল ট্রেডিং ইন্সট্রাক্টর হিসাবে জয়েন করে ফেললাম। থেমে থাকলেন না কিছু একটাতে? হ্যাঁ, না, আমি কখনোই থেমে থাকিনি। আচ্ছা, তারপর এটা করতে করতে যখন আমার বড় ছেলের জন্ম হলো, তখন ছেলের তাগিদে আবার চাকরিটা ছেড়ে দিতে হলো। তখন কিন্তু আমার বসবাস কুড়িল এলাকায়, যেহেতু আমার বাবার বাড়ি খিলক্ষেত, আমি খিলক্ষেত কমিউনিটি স্কুল থেকে কমপ্লিট করেছি এসএসসি, সবই আমার এখানে, এবং চাকরিটা ছিল টঙ্গী। তো তারপর যখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, ছেলে ছোট এবং আমার হাজব্যান্ডের ইনকাম এবং ওর অফিসটা বর্তমানে যেখানে সেখানেই এখনও মানে পূর্বেও ছিল, ওরিয়েন্ট ইনফিউশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বর্তমানে। তো এখান থেকে দূরত্বটা অনেক হয়ে যায়, পার্সোনাল আমাদের তখন গাড়ি ছিল না। তো সব কিছু মিলে আমরা দুজন আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে দূরে চলে যাব, মানে অফিসের কাছাকাছি থাকবো, কিছুটা কম ভাড়ায় থাকা যাবে। তো ওখানে গিয়ে উঠলাম চিটাগাং রোড। তো ওখানে পরিবেশটা একেবারেই আমার জন্য বেমানান, মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল করতে পারছি না। তারপরে ওখানে আমি থেকে তখনও বসে থাকিনি, আশেপাশের এলাকার যত ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে টিউশনি করাতাম বাসায় বসে।
আমার ছেলেকে নিয়ে। তো এই করতে করতে আস্তে 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 আমার হাজব্যান্ডেরও অনেকটা ইমপ্রুভ হলো, বিভিন্ন দেশে গেল ট্রেনিং করতে, চীন জাপান করে আসার পর ওর একটু ডেভেলপ হলো, প্রমোশন হলো। হঠাৎ আমাদের 2006 সালে গাড়ির অফার হয়ে গেল যে আমরা গাড়ি পেয়ে যাচ্ছি অফিস থেকে। তখন আমি একটু আবদার ধরলাম যে না, ছেলে বড় হচ্ছে, আমি ঢাকার দিকে চলে আসবো, এই এলাকা আমার ভালো লাগে না। আচ্ছা, যাই হোক তখন চলে আসলাম আপনার টিকাটুলি, KM দাস লেন। তখন আমি ভাড়া থাকি। তো চলে আসার পর তখন থেকে, কোন সালের কথা এটা বলছেন? 2006 সাল। 2006 সাল। বড় বাচ্চা তখন খুবই ছোট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো সেই সময় ছেলেকে যখন স্কুলে দিয়েছি, দেখি এক ভাবি কেক তৈরি করে নিয়ে এসে খাওয়াচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগলো, কিন্তু কেক কিভাবে তৈরি করে বা ওভেন কি তখনও কিন্তু আমি বাস্তবে দেখিনি। তো ভাবিকে বললাম, ভাবি আমার কাছে খুব ভালো লাগছে। তো আমাকে বললো ঠিক আছে, তোমাকে আমি আরেকটা কেক খাওয়াবো। তো সবসময় তো আর চেয়ে চেয়ে খাওয়া যায় না। এখন আমার একটা আগ্রহ জন্মালো যে না, আমি একটু কেক তৈরি করব। তো এর জন্য অবশ্যই আমাকে ওভেন কিনতে হবে, আরও কিছু জানতে হবে। তো আমি কিন্তু কিছুই জানি না, তো ভাবির পরামর্শে একটা মিয়াকো ওভেন কিনে নিয়েছি নিজে থেকে। আচ্ছা, সেটা নিয়ে এখন কেকটা যে তৈরি করব, সেই মুহূর্তে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে, মানে গ্রীষ্মের ছুটি। তো গ্রীষ্মের ছুটি হওয়াতে ভাবির সাথে ফোনে বললাম যে ভাবি তাহলে তুমি আমাকে একটু হেল্প করো, মুখে মুখে বলো, আমি সেটাই শুনে তৈরি করতেছি। তো সেভাবে শুনে, কানে যতটুকু শুনেছি, কোনো ডাইস নেই, কিচ্ছু নেই সেই মুহূর্তে, যা ছিল, এবং একটা কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ফার্স্ট কেক তৈরি করি 2006 সালের কথা। সেই কেক তৈরি করে আমি সেটাই বলতে চাচ্ছি যে এতটাই মজা হয়েছে যে আমার বিল্ডিংয়ে যারা ছিলেন সবাইকে দিয়ে, এবং তখন আমার শাশুড়ি আমার কাছে ছিলেন, এখন উনি নেই, ওনাকে দিয়েছি। এবং সবাইকে দেওয়ার পরে তৎনগত আমি দোকানে চলে গেছি যে এতটাই টেস্ট হয়েছে। আমি বলিনি যে আমি তৈরি করেছি, আমি বলছি দেখেন ভাই, যদি ভালো লাগে একটু অর্ডার দেন। বললো কে তৈরি করেছে? বৌদি এটা। আমি বললাম যে যেই তৈরি করেছে আপনি কাল থেকে একটু অর্ডার দেবেন। এই যে শুরু হয়ে গেল আমার অর্ডার। ওই প্রথম কেক বানানোর সাথে সাথে আমি কেকের কিন্তু তখন আমার কোনো ধারণা নেই কিভাবে আপনার মানে ডেকোরেশন করা হয় বা কি দিয়ে ডেকোরেশন, কিচ্ছু জানি না, এবং কিছু আমি চোখেও দেখিনি। তো ওই প্লেন কেকগুলি আমি সেল করা শুরু করি, পাউন্ড কেক যেগুলো পাওয়া যায় সেগুলো আমি যতটুকু পারছি আর কি। আচ্ছা, এটা করতে করতে দেখলাম যে আমার তো ওভেন কেনার যে টাকাটা খরচ হয়েছে সেটা তো আমার উঠে গিয়েছে। আচ্ছা, পাশাপাশি কিন্তু আমার আগে থেকেই লেখালেখি একটু টুকটাক পর্ব চলতো। তো সব সময় সব কিছু প্রকাশ করা যায় না, তো প্রকাশ করার একটা সাহসও পাচ্ছিলাম না সে সময় লেখাটা। আচ্ছা, এই কেক তৈরি করতে করতে যখন 2010 সালে আমার ছোট ছেলের জন্ম হবে, সেই কথাটা বলি। ওর জন্মের ঠিক ফেব্রুয়ারি 8 তারিখে জন্ম হয়, 7 তারিখে রাত মানে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি কেক সেল করেছি, মানে ওই মুহূর্তে। আচ্ছা, তো সবাই বলতেছে বৌদি আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আমার এত আনন্দ পাচ্ছি বলার বাইরে। 6,500 টাকা আমি সেল করে রাত 2টোর সময় হসপিটালে চলে গেছি। ওহো, বাহ, চমৎকার। তাহলে ছেলের নিশ্চয়ই এখন বড় হয়ে প্রচুর কেক পছন্দ করে, তাই না? কেক নিজেই তৈরি করে। বাহ, তাহলে ওই যে এত বানিয়েছেন যে ছেলে আসলে তৎক্ষণাৎ শিখে গেছে, তার হাতে চলে এসেছে আগে থেকে। আচ্ছা, তারপরে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করি। ডানকেক ডেজার্টসে আমি অংশগ্রহণ করেছি, সেখানেও সেমিফাইনালে ছিলাম। ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ে সেখানেও সেমিফাইনাল পর্যন্ত থেকেছি। তারপরে গিয়ে 2019 সালে ভীম বাংলাদেশ উইনার হয়ে গেলাম। বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে একসাথে পুরো রান্নার জার্নিটা শুনে ফেললাম। সামনে আরো সময় আছে, আরো গল্প শুনবো অবশ্যই, এবং বিরতি থেকে এসে আপনার জার্নিটাও অবশ্যই শুনবো। এবং সাথে জানেন তো, আপনারা যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন, আমার সকল নারী বন্ধুরা যারা এসে জুমে আড্ডা দিতে চান, তাদের গল্পগুলোও শুনতে চাই। চাই যত তাড়াতাড়ি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, ততই কিন্তু আমরা বেশি গল্প করতে পারবো। নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। লেডিস ক্লাব মানেই নারীদের জীবনের অনেক গল্প, কিন্তু এটার সাথে সাথে আমরা কিন্তু আমাদের আশেপাশের পৃথিবীর নানান রকম ঘটনা নিয়ে কথা বলি। তার সাথে একটুখানি মনটাকে ভালো করে দেবে এমন কিছু বিষয় তো রাখার চেষ্টা থাকেই। তো অনেক শুনলাম নারী জীবনের গল্প, নারী জীবনের স্ট্রাগল, শহুরে জীবনের প্রকৃতির ছোঁয়া নিয়েও কথা বলতে হবে অবশ্যই। এবং শহুরে জীবনের প্রকৃতির ছোঁয়া আসলে কতটুকু প্রয়োজন সেটা নিয়ে তো কথা না বললেই নয়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা ইতোমধ্যে চলে এসেছেন। আমাদের সাথে নাহিদা, নেলি আপু আছেন, ওদিকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন এদিকে আমাদের তন্দ্র আপু, ওই কোনায় যিনি আছেন তার নামটা দেখা যাচ্ছে না, 1 2 3 4 লেখা, তার নামটা তিনি একটু লিখে দিলে খুবই উপকৃত হতাম আমি। সুরমা আপু আছেন এদিকে, লাল জামা পরে ছোট্ট পরি সামান্তা চলে এসেছে। সবার সাথে গল্প করব, তার আগে একটু মোসাম্মদ উম্মে কুলসুম আপুর কাছে এসে যেটা জানতে চাই যে এই যে গৃহিণী জীবন, এর ভেতরেও কিন্তু অনেক কাজ চলছে, তাহলে নিজের ডেজিগনেশনটা গৃহিণী কেন দিলেন?
এটা তো কালকে একটা স্টোরি আছে। কালকে যখন আমি ভাইয়া যখন ফোন দিয়েছিল তখন কিন্তু আমি পরীক্ষা কেন্দ্রেই ছিলাম, আর রাস্তাতে এত জ্যাম ছিল। আচ্ছা, এজন্য ভাইয়ের সাথে আমি কোনো প্রকারে কন্ট্রাক্ট করতে পারিনি। এখন কি দিবে এটা বুঝতে পারিনি, আমার ভাবি এই জন্য গৃহিণী বসাই ফেলছে। আচ্ছা, তাহলে আমরা হলো এই এক গৃহিণীর ভেতরে কত রকম কিছু আছে সেটা আসলে আমাদের আড্ডার মাধ্যমে আস্তে আস্তে জানতে পারছি, কোনো অসুবিধা নেই। এবং এখন হলো যেটা জানতে চাই যে ভাইয়া তো প্রচুর পড়াশোনা করিয়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি। ঘুরতে কত নিয়ে গেছে, শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া কতটুকু পাওয়া গেল? অনেক, সেটা বলার মতো বাহিনী, মানে বলে শেষ করা যাবে না। শুরু করি। এর আগে আমরা 7 বছর সিলেটে ছিলাম, তখন দেখা যাচ্ছে যে শুক্রবার শনিবার অফিস তো অফ ডে, প্রতি শুক্রবার শনিবার আমরা ঘুরতে যেতাম। আর এত সুন্দর জায়গা সিলেট, যে না যাবে সে বলতে পারবে না যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। খুবই সুন্দর। বাহ, চমৎকার। তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই যে পড়াশোনাটা করে করে যাচ্ছেন, এর ভেতরে সংসার ধর্ম তো চলছে, তো এর মাঝে কি আপনার মনে হয় প্রকৃতির ছোঁয়ার কারণেই আপনার মধ্যে বোরডম বা মনোটনি এটা আসে না? না না না। বাহ, চমৎকার। ঠিক আছে, এখন একটু জুমে আসি, জুমে আড্ডা দেওয়ার চেষ্টা করি। আনমিউট করবেন হলো শারমিন আপু, যিনি আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। তাকে একটু ক্যামেরাটাও ফিক্স করতে হবে। না না, আনমিউট করা তো হয়নি। আসসালামু আলাইকুম শুনতে পাইনি, শুধু লিপ রিড করলাম। আনমিউট করতে হবে। ফোনে একটা মাইকের মতো চিহ্ন আছে। গ্যাস এখন হয়েছে। জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব ভালো আছি, এবং জানতে চাই সেটা হলো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন, আপনার পরিচয়টা শুনি। আপু আসসালামু আলাইকুম, আমি শারমিন আপু, ঠিক আছে। আজকের বিষয়টা কি জানেন? কিছুদিন আগে আপনার শোতে গিয়েছিলাম। তাই তো, এই তো এবার আমি চিনতে পেরেছি। আপনার ক্যামেরাটা এই যে সোজাসুজি করা, এবং আপনি তো জানেন যেহেতু আপনি আমার সাথে কথা বলে গেছেন, আমি দূরে দেখতে পাই না, তো সেই জন্য এখনো একটু চেহারা চেনার ব্যাপার আছে। শারমিন আপু, খুব ভালো লাগলো জুমে যুক্ত হয়েছেন বলে। আমি একটু জানতে চাই, আজকে বিষয়টা তো আপনি শুনেছেন, শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া, তো সেই বিষয়টা একটু শুনি যে শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া পেতে কোথায় চলে যান মাঝে মাঝে? শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া পেতে চাইলে আমি মাঝে মাঝে ভোরবেলা আমার বারান্দায় চলে যাই, আমার গাছগুলোর কাছে। এর থেকে অনেক ভালো লাগে, তখন মনে হয় যে আমি ঢাকা শহরে নেই, একটা প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এই আমার কাছে এইটুকুই প্রকৃতির ছোঁয়া। আর মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, তো ওইটা তো আসলে আমার কাছে আর্টিফিশিয়াল লাগে। আমার কাছে সকালের সৌন্দর্যটা আসলে নামাজের পরে আমার বারান্দায় সব থেকে সুন্দর লাগে। মনে হয় শহুরে জীবনের মধ্যে সামান্য একটু প্রকৃতির ছোঁয়া আমার জীবনে পড়লো। বাহ, চমৎকার। কিন্তু শারমিন আপু, আপনার বারান্দার একটা ছবি তুলে আমাদের গ্রুপ যে আছে নেক্সাস লেডিস ক্লাব, সেখানে অবশ্যই পোস্ট করবেন। আমরাও আপনার বারান্দা দেখে একটু মনে মনে শান্তি পেতে চাই। শারমিন আপু, অনেক অনেক ভালো লাগলো, থাকবেন আড্ডায়। হ্যাঁ, আমরা গল্প করব। নাহিদা নেলি আপুর কাছে আসি। নাহিদা নেলি আপুর কাছে এসে জানতে চাই যে একটা যান্ত্রিক জীবন, শহুরে জীবনে মাঝে মাঝেই দেখা যায় ট্রাফিক জ্যাম, ধোয়া, ধুলোবালি, কলকারখানা, এসব ছাড়া কিছুই পাওয়া যায় না। প্রকৃতির ছোঁয়া কি পান? তার ভেতরেও খুঁজে খুঁজে চলে যান কিনা? নাহিদা নেলি আপু, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহনা আপু। হ্যাঁ, আসলে আমি যেখানে থাকি, আমি একটা মফস্বল এরিয়াতেই থাকি, তো ওখানে আসলে কলকারখানা আছে, তবে খুব একটা বেশি নেই। তবে আমি সবসময় প্রকৃতির ছোঁয়া পাই, কারণ আমি বের হলে, যখন সামনে বারান্দায় বের হয় তখন অনেক গাছপালা প্রকৃতি, পেছনে বারান্দায় যখন বের হয় সেখানেও প্রকৃতি, চারপাশেই যেন আমার প্রকৃতি। তো আমার মানে প্রকৃতিটাই আমার ঘিরেই আছে আমাকে, তো আমি সবসময় ওইটা আমি উপভোগ করি। তাহলে ঢাকা শহর নিয়ে এখনো মানে আপনি তো ঢাকায় থাকেন না, আপনি হলো থাকেন নাহিদা নেলি আপু, আপনি থাকেন চট্টগ্রামে, তাই তো? হ্যাঁ, তো চট্টগ্রামে এখনো কিন্তু অনেক এলাকা আছে যে এলাকাগুলো ভীষণ সুন্দর, এবং আমার যখন একটু শ্বাস নিতে বেশি ইচ্ছে করে, আমি সব বাদ দিয়ে আমার খালামুনির বাসা চট্টগ্রামে চলে যাই। একই সাথে পাহাড় সমুদ্র একসাথে দেখা যায়, একটু পতেঙ্গায় গেলেও মন ভরে যায়, কক্সবাজার পর্যন্ত যেতে হয় না। চিটাগাং যেহেতু প্রকৃতির শহর, ওখানে তো ভরপুর, মাঝে মধ্যে বেরো হয়ে যায়, প্রকৃতি দেখতে কিন্তু বেরো হয়ে যায়, অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসি গিয়ে।
ভালোই লাগে। খুব হিংসে হয় আমার যারা চট্টগ্রামে থাকে। নাহিদা নীলি আপু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তন্দ্রা আপুর কাছে আসি। তন্দ্রা আপু, বেশ অনেকদিন পরে আপনাকে পেলাম আজকের দিনটাতে, খুব সুন্দর একটা বিষয় আপনাকে পেলাম, আপনার কাছে কিছু শুনি। আপা আসসালামু আলাইকুম। আপু সুন্দর লাগছে, অনেক শাড়িটা অনেক ধন্যবাদ। সুন্দর। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু শুভ সন্ধ্যা। আমি একটু বিরতি নিয়েছিলাম, প্রকৃতির ছোঁয়া পেতে আমি রাজশাহীতে চলে গিয়েছিলাম ডিসেম্বর মাসে। বাহ, খুব সুন্দর শহর রাজশাহীতে, আমার শ্বশুর বাড়ি। চমৎকার। আপনাদের রাজশাহীতে আমি কিছুদিন আগে হয়ে আসলাম, আসলে ভীষণ সুন্দর শহর। হ্যাঁ, খুব সুন্দর শহর আপু। তো ফ্যামিলি নিয়ে আমরা বড়দিনের সময় ছুটিতে আর কি, এই শীতকালীন ছুটিতে ডিসেম্বরে গিয়েছিলাম রাজশাহীতে। তো এত ভালো লেগেছে, যদিও নিজেদের বাড়ি এখন থাকি ঢাকায় আপু, চাকরির সুবাদে। তো আমি আপু থাকি ফার্মগেট এলাকায়, যেখানে সবচাইতে দূষণ আর প্রকৃতির ছিটেপুটে ভাবও এখানে খুব কম। তা আমি মাঝে মাঝে আপু হাঁপিয়ে উঠি। তো প্রকৃতির এই ছোঁয়ার জন্য আমি রমনা পার্কে যাই মাঝে মাঝে মেয়েদের সাথে, ছেলে মানে আমার 3 কন্যা, তো কন্যাদেরকে সাথে নিয়ে কখনো বিকেলেই বেশি গিয়েছি, কাছাকাছি হয়। আর বাগান করার শখ আছে আপু, কিন্তু আমি যেটা দেখলাম আমার বেলকনিতে গাছ ভালো হয় না আপু, এই দূষণের জন্য। রাস্তার পাশাপাশি বাড়ি, তো ওই রাস্তার যত ধুলো ময়লা সব আমার বাসার মধ্যে বেলকনিতে আমি ধুলো দেখতে পাই। তো যার কারণে ঢাকা শহরে আপু আমার আসলে প্রকৃতির ছোঁয়া পাওয়াটা একটু কঠিন। মানে কি, পার্কে যদি যাই কখনো সেখানে পাই, তো মাঝে মাঝে যাই আপু পার্কে বেড়াতে। আর রাজশাহীতে, ময়মনসিংহে, এরকম বিভিন্ন শহরে মাঝে মাঝে ঘোরার একটু অভ্যাস হচ্ছে, ঘুরতে যাই ছুটি পেলে। ময়মনসিংহ বেশ সুন্দর। ময়মনসিংহে মস, ফার্ন এগুলোর উৎপাদনও খুব বেশি। আমি দেখেছি প্রচুর ফার্ন হয় ময়মনসিংহে, প্রচুর মস হয়ে থাকে পুরো দেয়ালে দেয়ালে। এবং ময়মনসিংহে কিন্তু অনেক সুন্দর ওই যে লজ্জাপতি গাছ আছে না চারিদিকে, সাথে ব্রহ্মপুত্র নদী, চমৎকার একটা জায়গা। এবং কৃষি বিশ্ববিদ্যালয় তো সূর্যমুখী দিয়ে ভরে ওঠে, তাই না এই সময়টাতে? তো সেই ক্ষেত্রে ওই যে সূর্যমুখীর একটু ছোঁয়া পেতে গেলে কিন্তু ময়মনসিংহ বেশ কাছে, এবং ঢাকা থেকে যাওয়ার জন্য খুব ভালো একটা অপশন আমি বলবো। আবার আসছি আমি স্টুডিওতে, জুমের আড্ডায় আরেকটু পরে যাব। আমি একটু তৃপ্তি দিদির কাছে যদি একটু আসি আরেকবার, এসে একটু জানতে চাই যে এই যে শহুরে জীবনে প্রকৃতি নিয়ে সবাই কথা বলছে, তো এই প্রকৃতি কতটুকু টানে? যেহেতু জন্মগতভাবেই আমি ঢাকা শহরে, তো আমি তো বলবো যে ঢাকা শহর আমার কাছে খুবই ভালো লাগে। আমারও লাগে। হাজার নগরায়ন, হাজার ট্রাফিক জ্যামে বসে আমার মনে হয় আমার এটাই ভালো। যান্ত্রিক হোক না কেন, ভালো লাগে, এটা হলো মূল কথা। আর এক্ষেত্রে একটু যদি বলি যে পিছনের দিকে যে আমার ছোটবেলা থেকে ঢাকা শহরটা যা ছিল, এখন কিন্তু আর তা নেই। না, সেই সময় অনেক ফাঁকা ছিল। যেমন আমরা খিলক্ষেত স্কুল থেকে যখন বাসা পর্যন্ত আসছি, তখন হেঁটে হেঁটে আসতাম। এই যে জায়গায় বসে আছে এই জায়গাটা বালু ছিল আর খাল বিল ছিল। হ্যাঁ, আর ওই যে বললেন লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের উপর পা দিয়ে দিয়ে স্কুল থেকে বাসায় আসতাম। তখনকার সময় গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে খিলক্ষেত থেকে কুড়াতলি পর্যন্ত সব বান্ধবীরা মিলে। তো এখন তো আর সেই জায়গাটা নেই, এখন ব্যতিক্রম হয়ে গেছে সব কিছুই। তো এখন একান্তভাবে যদি প্রকৃতির ছোঁয়া পেতে হয়, যেমন একটু আগে যে আপু বললেন যে ব্যালকনিতে চলে যান, তা আমারও ব্যালকনিতে ছোটোখাটো ফুলের একটা বাগান আছে। আর তার চেয়েও বেশি খারাপ লাগলে সে চলে যায় ছাদের উপরে, 8 তলার উপরে। ছাদেও কি কিছু আছে আপনারই করা নাকি অন্য সবাই মিলে করে? সবাই মিলে করা। আচ্ছা, ওখানে প্রচুর গাছগাছালি আছে, এবং আমি যেহেতু রন্ধনশিল্পী সেই সুবাদে আমার অনেক শুটিং করা হয়, আমার কিচেন থেকেও করা হয়, প্লাস উপরেও করা হয়। ওখানে দাঁড়িয়ে অনেক শুট করা হয়েছে। বাহ, চমৎকার। তো এই আইডিয়াটাও বেশ ভালো যে আশেপাশে গাছ থাকলে আর কোনো ডেকোরেশন লাগে না, কিন্তু গাছই সবথেকে সুন্দর ব্যাকগ্রাউন্ড। শুনবো উম্মে কুলসুম আপুর কাছেও শুনবো অবশ্যই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে বন্ধুরা অনেক অনেক আড্ডা হবে, জানেনই তো লেডিস ক্লাব মানে অনেক অনেক আড্ডাই। তো ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই।
শহুরে জীবনে যতই নগরায়ন হয়েই যাক না কেন, তারপর নগরায়ন তো আসলে আমাদের প্রয়োজন, তাই না? নগরায়নকে অস্বীকার করবারও যেমন জায়গা নেই, তেমনি প্রকৃতির যে চাহিদা আছে এবং প্রকৃতি যে আসলে আমাদের জন্য দরকার, বিশুদ্ধ বাতাসের জন্য দরকার, একটা সুন্দর মানে আমার কাছে মনে হয় জলবায়ুর জন্য দরকার। তো সেক্ষেত্রে নগরায়নের সাথে সাথে প্রকৃতির যে একটা ভারসাম্য, সেই বিষয়টা নিয়ে আসলে যথেষ্ট কথা হবার প্রয়োজন আছে। একটা জায়গা আছে ঢাকার, খুব চেনা জায়গা, আমার মনে হয় আপনারা সবাই চেনেন, সেটা হলো ঢাকার 300 ফিটের অধিকটায় চলে গেলে, তাই না? এখনো প্রকৃত অর্থে অনেকে জায়গা আছে যদিও, সেখানেও নগরায়ন হয়েছে। যত ভেতর দিকে যাওয়া যায় তত যেন প্রকৃতির ছোঁয়া আরও বেশি করে পাওয়া যায়। আপনারা খেয়াল করে দেখবেন যে এক্স্যাক্টলি শহরে ঢাকার একটা খুব জমজমাট দিকটাতে যদি আসেন, সেই জায়গায় প্রকৃতিতে যেমন গরম লাগছে, ঠিক 300 ফিটের যত ভেতরে যাবেন তত কিন্তু ঠান্ডা অনুভূত হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে গাছগাছালির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। সেগুলো নিয়ে কথা হচ্ছে শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া বিষয়ে। লেডিস ক্লাবে আড্ডা দিচ্ছি, আমাদের সাথে দুজন স্টুডিওর বন্ধু আছেন এবং এসে আমাদের সাথে কিন্তু জুমেও অনেক বন্ধুরা এসেছেন। আবার একটু উম্মে কুলসুম আপুর কাছে এসে জানতে চাই যে এই যে নগরায়নের ভেতরে পড়াশোনা তো চলছে, এবং আমার কাছে মনে হয় একটি জাতি যতই শিক্ষিত হচ্ছে না কেন, সে আসলে নগর জীবনে প্রকৃতির চাহিদাটা ততই বেশি অনুভব করতে পারবে এবং সাথে তার ব্যবহারেও কিছু পরিবর্তন আসবে। এখানে সেখানে এটা ওটা ফেলে দিলাম, তারপরে বন্যা হচ্ছে, সেটা সামলানো যাচ্ছে না, গাছগাছালি কাটাকাটি হচ্ছে। তো আপনার কাছে একটু শুনি এই বিষয়টা, যে বিপর্যয় কাটাতে আসলে একজন সুস্থ শিক্ষিত নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কোনখানে? মূলত হচ্ছে আমরা যদি প্রতিটা মানুষে যদি আমরা যে সচেতন হই, তাহলে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা আসুক না কেন আমরা কিন্তু প্রত্যেকটা সমস্যাকে আমরা মোকাবেলা করতে পারবো। আর কথা হচ্ছে যে আমি কিন্তু ঢাকা শহরে কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না। আমি গত 4 বছর ঢাকা শহরে ছিলাম, 20 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা শহরে ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে এই শহরের যে একটা ব্যস্ততা, যানজট, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর আমার কিন্তু হোম ডিস্ট্রিক্ট রংপুরে, আমি রংপুরে চলে যাই। রংপুরে তো এখনো ঠান্ডা, তাই না? হ্যাঁ, প্রচুর ঠান্ডা, রংপুরে প্রচুর ঠান্ডা, হ্যাঁ প্রচুর ঠান্ডা। ওখান থেকে মূলত আমি আবার এই পরীক্ষা দেওয়ার জন্যই রংপুর থেকে আবার চলে আসছি। আমি খেয়াল করেছি এটা, যে যারা ঢাকায় আসলে ছোটবেলা থেকে থাকেন তাদের ঢাকার জন্য যেই টানটা আছে, সেটা হলো ঢাকায় থাকা অভ্যস্ততার কারণেই। কিন্তু যারা ঢাকায় থাকেন না, যারা রংপুরে থাকেন, বা আমার বোন একজন আছেন সে যশোরে থাকেন, আমার পরিচিত অনেকেই রাজশাহীর দিকে থাকেন, রংপুরের দিকে থাকেন, তারা না ঢাকায় আসতে চান না। কারণ মূলতই এই কারণটাই যে যতই ঢাকার সাথে আমাদের জীবন যাত্রার অভ্যস্ততা থাকুক, ঢাকা খুবই ফ্রেন্ডলি এবং কাজ করার জন্য ভীষণ 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 পারদর্শী একটা শহর বলবো। তারপরেও ঢাকার আর্তনাদ কিন্তু দেখতে পারা যায়। ঢাকা শীতকালে বেশি শীত পাওয়া যায় না, গরমকালে অতিরিক্ত কষ্ট হয়ে যায়, এবং ট্রাফিকে আটকে থাকা দিনের পর দিন, ঘন্টার যে অপব্যবহার, অপচয় বলবো, এটা যে কোনো শহর থেকে আসলে টের পাওয়া যায় কিন্তু, তাই না? তৃপ্তি বাড়ই আপু, আপনার কাছে একটা বই আছে আপনার, ওই যে আমি দেখতে পাচ্ছি, এই নগরায়নের সময় একটা কবিতা শুনে মন ভরায়। কবিতা নয়, এটা হচ্ছে 40-এর ঊর্ধ্বে নারীর মন। ও আচ্ছা, এটা কবিতা নয়, তাহলে এটা গত বছর বেরিয়েছে ভিন্ন মাত্রা প্রকাশনী থেকে। না, ঠিক প্রবন্ধ নয়, এটা হচ্ছে আমরা যারা নারীরা অনেক অব্যক্ত কথা আছে, সংসার জীবন করতে করতে, বাচ্চা কাচ্চা নিয়ে লালন পালন করতে করতে এমন একটা সময় চলে আসে যে আমরা অনেক কথা প্রকাশ করতে পারি না, সময়টা পেরিয়ে যায়, হাজব্যান্ডের কাছেও বলা হয়ে ওঠে না, সেই ধরনের কথাগুলো এখানে ব্যক্ত করা হয়েছে। চমৎকার। তো কোনো একটা প্যারাগ্রাফ কি শোনাতে পারেন? কোনো একটা ছোট্ট প্যারাগ্রাফ খুঁজে যেটার মধ্যে, যেটা সবাইকে শোনালে এক প্যারা মানে 5-6 লাইন যদি শোনান, সেখান থেকে আমরা একটু ধারণা পেতাম বইটার। আচ্ছা, এই জায়গা থেকে এই যে ছবিটা আমি সামান্য একটু শুনি, বাকিটা আমরা কিনে পড়বো। 40-এর ঊর্ধ্বে নারীর মন ব্যালেন্স করতে করতে নিজের কথা ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়। 40-এর ঊর্ধ্বে শরীরটা আর আগের মতো সাপোর্ট দেয় না, অপারেশনের দখল, মেরুদণ্ডে দেওয়া ইনজেকশন শরীরটাকে চলতে বাধা দেয়। 40-এর ঊর্ধ্বে সব কিছু সহ্য করে সংসার সামাল দেয়া, ঘরের দেখাশোনা, জার্নি করা, সব করার পরও দিন শেষে শুনতে হয় কিছুই করা হয়নি। 40-এর ঊর্ধ্বে নারীর মন চায় যত্ন, চায় কেউ তাদের মনের যত্ন করুক। দীর্ঘ সংসারের সংগ্রামের পরিক্রমায় নারীর মন বেশ ক্লান্ত। আজ নারীর মন প্রকৃতির প্রত্যাশায়
প্রত্যাশার দাবিদার। বাহ, চমৎকার। তো এদিকে আজকেই হলো গিয়ে আমি জাস্ট আমাদের আড্ডায় ঢোকার আগে আমাদের প্রযোজক একজন নিশা আপু তিনি বলছিলেন যে নিজের বয়স 20 বছর বাড়বে না কমবে তারা অনেকটাই নাকি নির্ভর করে তার স্বামীর উপর। একজন স্বামী পারেন তার স্ত্রীকে 20 বছর কমিয়ে একদম তারুণ্যে উচ্ছল রাখতে। সময়টা এসে কিন্তু মনটা একটু সাজুগুজু করতে চায়, কিন্তু অনেকেই কিন্তু সেটা ভালো দৃষ্টিতে দেখে না। হ্যাঁ, ছেলেমেয়েরা বড় হয়ে ওঠে, চাওয়া পাওয়ার অনেক কিছু শেষ। যে একটা ওই যে আপনি ব্যালেন্সের কথাটা বললেন, সেই ব্যালেন্সটা অনেকে মনে করেন যে ও তো এখন 2 বাচ্চার মা, তাহলে ও কেন এত সাজগোজ করে ঘুরছে, অথচ নারী মন তো নারী মনে, তাই না? তো সেক্ষেত্রে বয়স একটা সংখ্যা মাত্র। অবশ্যই এটা কিন্তু আপু অনেকেই বুঝতে চান না। যেমন আমি এই ফাঁকে একটু কথা বলতে চাই, আমি যেহেতু রন্ধনশিল্পী হিসাবে বিভিন্ন হোটেলে শো করছি বা বিভিন্ন টিভিতে শো করছি, যখন আমার ড্রেস আপ গেট আপটা থাকে যে একজন শেফ ড্রেস শার্ট প্যান্ট পরে আমি বের হচ্ছি, আমার বিল্ডিং এর অনেকে আমার দিকে আর চোখে তাকাচ্ছে, এমন একটা ড্রেস পরে আমি কেমন করে বের হচ্ছি। আমি মনে করি এটা তাদের দৃষ্টির দোষ। আমারও তাই মনে হয় যে অন্যের দৃষ্টির দোষে আমাদের জীবন থেমে থাকবে না। অবশ্যই অনেক কাজটা আমি করেই যাব, না করে যেতেই হবে, কারণ আপনার সাফল্য যখন তারা দেখবে তখন তারাও দেখবেন যে কেউ না কেউ আপনার কাছে জানতে চাইছে কি করছো তুমি, কি করছো। যে ভালো লাগা বা আনন্দটা পাচ্ছি সেটা কিন্তু আমি ঘরে বসে থেকে পাচ্ছি না। একদমই তাই। আমরা এদিকে একটু আসি। হ্যাঁ, এদিকে অনেকজনই আছেন আমাদের সাথে। ওইদিকে রীতা দিদি, আপনার চেনা মানুষ আজকে আমাদের কাছে এসেছে, আপনারা নাকি নেইবার হন, প্রতিবেশী। রীতা দিদি, রীতা আপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি অহনা। সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা তোমাকে, আর বৌদিকে তো অনেক অনেক অভিনন্দন। আসলে নেক্সাসের মাধ্যমে বৌদির সাথে আমার পরিচয় হয়েছে, একসাথে জন্মদিনের দিন নেক্সাসে। তো যাই হোক, বৌদি অনেক ভালো, অনেক আন্তরিক, অনেক মানে সাপোর্টিং, মানে খুব ভালো, খুব ভালো, এবং অনেক মজার কেক বানায়। তাই আজকে অনেক প্রশংসা করে পাঠাবো যাতে কেক খেতে পারি পরে। ও তাই, আমি তাহলে আজকে কেক খাবো। ঠিক আছে। রীতা দিদি অনেক ধন্যবাদ। শুনছি আপুর কাছে এসে যেটা জানতে চাই, শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া পান কোথায়? একটু নিজেকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে কোন জায়গায় যাওয়া হয়? প্রকৃতির কাছাকাছি যেতে আসলে আমরা ঢাকায় যতই বারান্দার মধ্যে মানে ফুল গাছ লাগাই, ছাদে লাগাই, কিন্তু জোরে একটা নিঃশ্বাস নিলে বালুতে গাল দুটো পড়ে যায়, মানে বালু বালু হয়ে যায়। তো এই জন্য আমার মনে হয় গ্রাম, যে আমার বাসা বাড়ি তো শরীয়তপুরে, একদম পদ্মার সাথে, মানে চারিদিকে একটা বিশাল একটা অন্যরকম পরিবেশ, নদী, এক সাইডে পুকুর, গাছ তো গাছ, কিন্তু আমার ওইখানটায় ভালো লাগে। আমার বাড়িতে আমার ভীষণ ভালো, বিভিন্ন জায়গায় ঘুরতে চাই, বিভিন্ন জায়গায়। তো প্রকৃতির মতো যেখানে গাছ বেশি সেখানে আমার বেশি ভালো লাগে। আর যেমন আমি দার্জিলিং আমার ভালো লেগেছে, একটা হচ্ছে কি পাহাড় থেকে পাহাড়ে যাচ্ছি সেটা চিন্তা করে, কিন্তু দার্জিলিং এর থেকে আমার বাংলাদেশের ওয়েদার, বান্দরবন বলো, তারপরে বান্দরবন হচ্ছে আমার দার্জিলিং থেকে বান্দরবন ভালো লাগে, কারণ হচ্ছে ওইখানে একটা না নিঃশ্বাস নিয়ে একটা শান্তি পাই, কেন জানি আমি। আর দার্জিলিং আমার ভালো লাগছে হচ্ছে অন্যরকম, যে পাহাড় থেকে ছুটে ছুটে যাচ্ছি, ঘুরে ঘুরে যাচ্ছি, মানে 7000 ফিট উঠে যাচ্ছি, এইটার জন্য ভালো লেগেছে। কিন্তু আমার বান্দরবান মতো জায়গা ভালো না, আমার বাংলাদেশই ভালো। আমারও বান্দরবান খুব পছন্দ, খুব পছন্দের একটা জায়গা কথা বললেন। এই যে সামনে যে ফেব্রুয়ারি মার্চ আসবে, আমার বান্দরবানে যাওয়ার জন্য মন ছুটে যাবে। অনেক ধন্যবাদ রীতা দিদি। সুরমা বেগম আপুর কাছে আসি। সুরমা আপু, আপনার কাছে এসে একটু শুনি শহুরে জীবনের প্রকৃতির ছোঁয়া নিয়ে। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম সবাইকে। শহরের জীবন আসলে প্রকৃতি, ছোট ছোট টবের মধ্যে গাছ লাগানো বলবো, ছাদের মধ্যে। তো এটা আমি আমার আছে, কিন্তু এটা যথেষ্ট হয় না, যথেষ্ট হয় না আর কি। আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায় যে অনেক গাছ কোথায় আছে, আমি সেখানে যাব এরকম। তো পার্কে গেল, দেখা গেছে যে না, তারপর আরো বেশি প্রকৃতির ছোঁয়া পেতে ইচ্ছা করে। তখন আমি বছরে 1-2বার আমার শ্বশুর বাড়ি সিলেট, ওইখানে খুব মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। তো আমার ছেলেকে নিয়ে আমরা ফ্যামিলি সহ ঈদ করি, বা ওইখানে আসা যাওয়া বন্ধ পেলেই আমরা ওইখানে সময় কাটাই। এই আর শহরের জীবন তো আপু কি বলবো, প্রকৃতির ছোঁয়া নেই বললেই চলে। যে একটা গান আছে না, ঢাকা শহর
আইসায় আমার আশা পুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। আসলে এই ভালো লাগে না, প্রকৃতি হচ্ছে সর্বোচ্চ সৌন্দর্যের একটা প্রতীক। ধন্যবাদ আপু। একটা একটা টার্ম আছে সুরমা আপু, অনেক ধন্যবাদ। আমাদের সাথে এসে গল্প করবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আপনাদের সবার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আমাদের সময়ও শেষের দিকে চলে এসেছে। ঢাকা শহর আসলে ওই যে একটা লিটারেচার টার্ম আছে আমেরিকান ড্রিম, সবাই যেই স্বপ্ন দেখে আসেন নগরায়নের জন্য আসলে সব স্বপ্ন পূরণ হয় না, দেখে মনে হয় কত বড়ই না যেন একটা শহর এবং কত যেন জীবন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমূল পরিবর্তন হয়তো হয়ে ওঠে না, জীবনটা অন্যভাবেই টার্ন নেয়। যাই হোক, এই আমেরিকান ড্রিম আর ঢাকা ড্রিম এগুলো সব কাটিয়ে উঠে আমরা তারপরেও তো বসবাস করি, কোএক্সিস্ট করি একসাথে। সবকিছু নিয়ে গল্প হবে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের হাতে এখন খুবই কম সময়ই আছে, আপনারা সবাই জানেন। এর মধ্যে আমরা জুমের আড্ডার সাথে সাথেই যেতে পারছি না। আপনাদেরকে আরেকটা বিষয় যেটা জানাতে চাই যে আমাদের দেশের দুইজন কিংবদন্তি শিল্পী, যাদেরকে আমরা এখনো বলতে চাই লিভিং লেজেন্ড, তারা দুইজনই অবশ্যই আমাদের সংস্কৃতি, আমাদের গানের জগতে এত কিছু দিয়েছেন যে সেই দুইজনকে আসলে কোনোভাবেই আমরা মনে করতে চাই না এরকম নাম, তাদেরকে আসলে শ্রদ্ধা করে সবসময় স্মরণ করতে চাই। তারা এখনো আমাদের সাথে আছেন, এখনো তাদের ট্যালেন্ট আমরা সেগুলো দেখতে পারি। তারা গান করা কমিয়ে দিয়েছেন, তারপরে দেখা যায় যে আমরা কিন্তু তাদের গানগুলোই ফিরে ফিরে শুনি। সাবিনা ইয়াসমিন হাসপাতালে নিজের অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন কিছুদিন আগেও, আজকে তিনি সুস্থ হয়ে বা সুস্থতার পথে থেকে বাড়ি যাবার মতো হয়েছেন বলে ওনাকে বাড়ি পাঠানো হয়েছে, কিন্তু ফরিদা পারভিন এখনও হাসপাতালে আছেন এবং চিকিৎসারত আছেন। দুজনেরই সুস্থতা কামনা করি এবং তারা যাতে অবশ্যই সুরের মূর্ছনায় আমাদেরকে যেভাবে মাতিয়ে রেখেছেন, যেভাবে আমাদের জীবনে, আমাদের এই যে যান্ত্রিক জীবনটা কিন্তু আজকে থেকে না, আরও আগে থেকে বাংলাদেশকে বিশ্বের বুকে নানানভাবে তুলে ধরেছেন এবং যান্ত্রিকতার মাঝেও একটুখানি কানের আরাম হয়েছেন ওনাদের কণ্ঠই তো, তাই না? তো দুজন দুই ঘরানার গায়িকা এবং দুজনই দুই জায়গায় ভীষণভাবে জনপ্রিয়। তাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া করছি। জুমের বন্ধুরাও যারা যারা এখনও আসতে পারছেন না চলে আসতে পারেন, আমাদের খানিকটা টেকনিক্যালিটির জন্য এখনই যুক্ত হতে পারছি না, আমরা একটু স্টুডিওতে আসি। আমি উম্মে কুলসুম আপুর কাছে শুনলাম যে দেখা যায় যে আপনি কিন্তু অনেকগুলো কোর্স করছেন, কেকের ট্রেনিং করেছেন, তো সেই ক্ষেত্রে রংপুরের আশেপাশের মানুষকে খাওয়া দাওয়া করানোর বিষয়টা কি, মানে সেটা কি প্রফেশনালি শুরু করেছেন নাকি করতে পারেন? আমি করোনাকালীন সময় যখন আমার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তখনই আমি ইউসুফ থেকে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করি কোর্স। এরপর থেকে আমি প্রফেশনালি লেভেল 3 4 ওটাও কমপ্লিট করি। তারপরে থেকে নেক্সট টাইম থেকে আমি প্রফেশনালভাবেই অফলাইন এবং অনলাইন দুইটা ক্ষেত্রে আমি কেক সেল করতেছি। তাহলে রংপুরের আশেপাশের মানুষকে খাওয়াতে পারছেন তাই তো? পুরো সিটিতে? হ্যাঁ, পুরো সিটিতে ক্যাশ অন ডেলিভারি কেক দেওয়া হয়। চমৎকার। তাহলে রংপুরের মানুষরা কিন্তু যখন তখন আপুকে নক করেই ফেলতে পারেন। এখন দেখা যায় অনেকে মনে করেন ঢাকা ছাড়া আসলে মজার কেক পাওয়া যাবে না, রংপুরেও পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা একটু জুমে আসি, জুমে এসে তারপর আবার স্টুডিওতে ফিরে আসব। আমরা যেটা করতে চাই, আমরা মিষ্টি আপুর কাছে মিষ্টি করে শুনতে চাই প্রকৃতির ছোঁয়ায়। আপু কিন্তু প্রচুর বেড়াতে যায়, আপু যেখানেই যায় না কেন আপুর একটা ভ্লগ আছে, চমৎকার লাগে আমার সেই ভ্লগ দেখতে, তার কন্যাদয়কে দেখা যায় এবং প্রকৃতির ছোঁয়ার নানান রকম গল্পও সেখানে আছে। আপু যেখানে বেড়াতে যান আমাদেরকে সেখানে নিয়ে যান। মিষ্টি আপুর কাছে শুনি যে এই প্রকৃতির ছোঁয়া আসলে কতটুকু উপভোগ করেন। ধন্যবাদ তহনা, অনেক অনেক খুশি হলাম তুমি যে আমার মতো ছোট্ট মানুষের ক্ষুদ্র মানুষের ব্লগ পছন্দ করো। আল্লাহর কাছে শুকরিয়া, তোমার কাছে ধন্যবাদ। আচ্ছা, আর যাই হোক, আমার ঘুরতে বেড়াতে আনন্দ করতে ভালো লাগে। কয়দিনের এই জীবন, যতটুকু পারা যায় আনন্দ করি। তো আমি নিজেই ঢাকা শহরের মেয়ে, আমি যেই সবার মতো গ্রামে বড় হইনি, গ্রামের সৌন্দর্য সেইভাবে আমি উপভোগ করিনি। যাইতাম বছরে একবার নানু বাসায়। তো আমি ঢাকা শহরের থেকে আমি চাই গ্রিনের সাথে আমার মেয়েরা পরিচিত হোক। আমি নিজেই যেহেতু ঢাকার মেয়ে, তো সেই ক্ষেত্রে আমি সবসময় ঘুরি। যেমন কিছুদিন আগে আমি এই ঠিকানায় যে ফুল টুল দেখালাম, আর আমি মেয়েদের পাতা চালাই, গাছ ছিলাই, হাফ শার্ট স্ট্রিট ডিফারেন্স বুঝাই। তো আমি চেষ্টা করি এই ঢাকা শহরে থেকে কিভাবে একটু সবুজের ছোঁয়া পাওয়া যায়, প্রকৃতির সাথে থাকার চেষ্টা করি। যদিও প্রকৃতি আমাদের ঢাকা শহরে নেই,
তাও যতটুকু সম্ভব আসলে আমরা অনেক অভিযোগ করতে পারি, কিন্তু মনটা বড় হয়ে যায়। চমৎকার, আসলেই তাই। এবং এই যে খুঁজে নেওয়ার ব্যাপারটা থাকতে হবে, চোখটা থাকতে হবে খুঁজে নেওয়ার মতো। ওবায়দা আপুর কাছে জানতে চাই যে যান্ত্রিকতা নিয়ে আমাদের অভিযোগের তো কোনো শেষ নেই, অভিযোগ আছে, কিন্তু তার মাঝেও কিন্তু প্রকৃতি খুঁজে নেওয়া যায়, কি বলেন? জি আপু, আসসালামু আলাইকুম। অতিথি আপুদের শুভেচ্ছা। আসলে প্রতিটি মানুষই মনে হয় প্রকৃতির ছোঁয়া পেতে চায়, যেমন ঢাকা শহরে সেভাবে পাওয়া যায় না, আমরা সবাই ছুটে যাই প্রকৃতির কাছে। প্রকৃতি মানে গাছপালা, যেখানে সবুজ ফুল টুল যত কিছু আছে সবুজের মতো সবুজ, সেখানে গেলে মনে হচ্ছে নিজেকে অন্যরকম একটা ভালো লাগার অনুভব হয়। তো আমি আমার বাসাটা ঢাকা শহরে তো যান্ত্রিকতার জন্য যেমন গাছগুলি ধুলা হয়ে ভরে আছে, গাছ আর গাছই বোঝা যায় না। যতটুকু আছে আমাদের সামনে গত বছর সবগুলি গাছ কেটে ফেলেছে, আমরা প্রতিদিন এইগুলোর জন্য কষ্ট পাই। আমরা নিজেরা যে কয়েকজন 3-4 জন আমরা আপুরা মিলে গাড়িতে যাতায়াত করতাম অফিসে, ওখানে সবাই মিলে ওইগুলি নিয়েই আমরা কথা বলতাম যে সবুজটা আমরা বের হইলে। অনেক ধন্যবাদ ওবায়দা আপু। আজকে আবার একদম শেষ মুহূর্তে তো একটু তাড়াহুড়ো করছি। ফারহানা নার্গিস আপু, আপনার কাছে আসি, জানতে চাই যে ঘরোয়াভাবে গাছের সাথে সখ্যতা কতটুকু? ফারহানা নার্গিস আপু আনমিউট করে জানাবেন যে ঘরোয়াভাবে গাছগাছালির সাথে সময় কাটানো হয় কিনা, প্রকৃতির ছোঁয়ায় যাওয়া হয় কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব একটা ভালো কথা বলছেন যে আমি আমার বাগানে ছোট্ট একটা মানে কিছু গাছ লাগাচ্ছি, তা একদম ন্যাচারাল গাছ, যেমন হচ্ছে থানকুনি পাতা, তারপরে হচ্ছে ওই যে সুপের মধ্যে দেয় না ঘাস, বড় বড় ঘাসগুলা, থাই পাতা, ঘাস বনের মতো এত বড়, হ্যাঁ থাই পাতা ওগুলো। তারপরে হচ্ছে হ্যাঁ, যেগুলা হচ্ছে ধর মাঝে মধ্যে পাতাও খাওয়া যায়, আবার এগুলো ঔষধি অনেক গুণাগুণ আছে, তা ও মাঝে মাঝে করি। আর সেদিনকে হয়েছে কি, এই 2-3 মাস আগে, তা আমি হচ্ছে বটবটি করতেছিলাম, বটবটি করতে করতে তা ওখান থেকে বড় বড় 3টা বিচি পাইছি। তা ওইগুলো ধোয়ার পর বিচিগুলো আমি সংগ্রহ করে কি করেছি, তারপরে ওগুলো টাপের মধ্যে লাগাইছি। ও মা, কিছুদিন পর গাছ হয়েছে ওই বিচিগুলোতে, কি খুশি। তারপরে বটবটি গাছে লাগে, তা আমি তো অত কিছু জানি না, তারপরেও মাঝে মাঝে একটু করতে করতে গাছগুলো বড় হয়েছে। একটা মাত্র আমার বরবটি হয়েছে, একটা বরবটি হয়েছে, বাহ, একটা বরবটি হওয়াটাই সার্থকতা আপু, এটাও দেখে ভালো লাগলো আপু, অনেক ধন্যবাদ। আকলিমা আপুর কাছে আসি, দেখি পারি কিনা। আকলিমা আপু, একদম শেষ মুহূর্তে আছি, ছোট্ট করে 2 লাইন শুনে। ঢাকা শহরের আসলে প্রকৃতি তো পাওয়া যায় না বললে চলে। তো অনেকে আছে যে ব্যক্তিগতভাবে একটি প্রকৃতির ছোঁয়া পেতে হলে বারান্দা বা ছাদে বা ফুলের টবে গাছ লাগিয়ে সে প্রকৃতির ছোঁয়া পেতে চায়। আর আমি আছি হলো রামপুরায়, যখন নাকি একদম বোরিং ফিল করি তখন হাতিরঝিল যে প্রকল্পটা হয়েছে এখানে গিয়ে একটু। হাতিরঝিল কিন্তু চমৎকার আপু, আমার হাতিরঝিলে তাকালে আমারও ভালো লাগে, দূর দূরান্তে দেখা যায়। হাসিনা আপু, 1 লাইন শুনি। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। আমার অনেকগুলো গাছ আছে মোটামুটি, আর প্রকৃতির কাছে যেতে তো অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, সুযোগ পেলেই যাই। আপনি তো আছেন, আপনার এবং ভ্রমণ কন্যা বাঁচিয়ে রেখেছে। বাহ, চমৎকার। রুমা আপুর কাছে আসি, ছোট্ট সারা এসেছে। রুমা আপু, 1 লাইন শুনি। কি হয়? রুমা আপুর নেটওয়ার্কে অসুবিধা করছে, শানু আপুর কাছে আসবো। শানু আপু, 1 লাইন শুনবো। শানু আপু, রুমা আপুর নেটওয়ার্কে প্রবলেম, রুমা আপুর শব্দ আসছে না। শানু আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি আপু, কিন্তু থ্যাংক ইউ আপু। আজকে আপনি প্রকৃতির সাজে সবুজ হয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে গল্প শুনতে পারলাম না, অনেক ধন্যবাদ তাও আসার জন্য। আমি এর পরের দিন এসে গল্প করে পুষিয়ে দিব। অনেক ধন্যবাদ সবাইকে। একদম শেষ মুহূর্তে উম্মে কুলসুম আপুর কাছে শুনেছি, তৃপ্তি আপুর কাছে আসতে চাই, এবং পরিশেষে সবার উদ্দেশ্যে কিছু যদি বলতে চান। আপনার বইটার একটা গল্প আছে। আচ্ছা, আমার তো প্রতি বছরই বইমেলা থেকে বই বের হচ্ছে, তো এবারও যে বইটা বের হচ্ছে রান্নার বই এবং চাণক্য পণ্ডিতের উপর নীতিবাক্য, সেটা একটি বই বের হচ্ছে। আর রান্নার বই যেটা বের হচ্ছে সেটার নাম হচ্ছে রাজনীতির হেসেল 100টা রেসিপি নিয়ে। এই বইটা আমি উৎসর্গ করেছি আমার প্রিয় বান্ধবী শিখার নামে। আচ্ছা, সে মারা গিয়েছে, উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 22 জুন। তার উনি যেখানে আছেন, আচ্ছা যাই হোক, সে ভালো থাকুক, তার জন্য সকলেই দোয়া করবেন, এবং আপনারা সকলেই ভিন্ন মাত্রার প্রকাশনী থেকে সেই বইটা সংগ্রহ করবেন। অবশ্যই সংগ্রহ করব আপু, এটা জেনেও ভালো লাগলো। উম্মে কুলসুম আপুকে অনেক ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ জানাতে চাই।
দর্শক বন্ধুরা, আমাদের আজকের আয়োজন ছিল শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া, এই নিয়ে গল্প, সাথে নারীর জীবনের গল্প তো এটার সাথে সম্পৃক্ত আছে, কারণ লেডিস ক্লাবে আমরা চাই যে সবভাবে আপনার কাছে সব নারীদের জীবনের গল্পগুলো উঠে আসুক। তো সেই ক্ষেত্রে প্রকৃতির ছোঁয়ায় মানুষের মন কিন্তু শান্ত হয়। তা আপনারা অবশ্যই দেখা যাবে যখনই জীবনে যান্ত্রিকতা বেড়ে যাবে, কোনো না কোনোভাবে একটুখানি প্রকৃতি খুঁজে ঘুরে আসবেন, নিজেকে সময় দেবেন এবং যাতে দিতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।